মানসিক রোগের চিকিৎসা যারা করেন তারা আসলে তেমন কিছুই করেন না, এটা হচ্ছে তাদের প্রথম কমপ্লেইনের জায়গাটা। এবং দ্বিতীয় যে উত্তরটা তারা দেন সেটা হচ্ছে তারা কয়েকটা ঘুমের ওষুধ দেন, যেটা কি আমরা সারাদিন ঘুমিয়ে থাকি কিন্তু কোনো ডেভেলপ হয় না। আসলে কি সেক্টরটা এরকম? এখন তো আসলে সায়েন্স প্রগ্রেস করছে, নিউয়ার টেকনোলজি আসছে, নিউয়ার ড্রাগস আসছে। আগে আসলেই ইনফ্যাক্ট আমি যদি বলি, আমিও যখন পড়াশোনা শুরু করছি তখনও কিন্তু আস্তে আস্তে মেডিসিনগুলো আসছে, কিছু থার্ড জেনারেশন মেডিসিন চলে আসছে বেশ ভালো রকমেরই। কিন্তু আমরা যদি আমাদের বাবা মার সময়টাতে যাই বা আমাদের স্যারদের সময়ে যাই, তখন বেসিক্যালি মেডিসিনগুলো কিছু ক্ষেত্রে ওরকম ছিল। বাট এখন যখন আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল তৈরি হয়েছে, এবং এখন অনেক মেডিসিন আছে যেখানে আপনি ওই জম্বি লাইক ফিলিংটা হবে না, সারাদিন পরে পরে ঘুমাবেন না, বা এই যে শুধু মেডিসিন দিয়ে আমরা ছেড়ে দিই, এই জায়গাটা আসলে এখন আর আমরা ওভাবে প্র্যাকটিস করি না। আমরা এখন যেটা চেষ্টা করি যে একটা হলিস্টিক লাইফস্টাইল। আর আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমি ডেফিনেটলি আমার মানে পেশেন্টরা আমি অলওয়েজ এটা মেনটেন করার ট্রাই করি যে ন্যূনতম ওষুধ আমি আপনাকে দিব, ইনভেস্টিগেশন না লাগলে আমি আপনাকে দিব না, বাট পাশাপাশি আমি আপনার ফুড হ্যাবিট, আমি আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচ এনে আমি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করবো। আপনার মানে কারণ কি, আমি এটা জানি আপনার সবসময় লম্বা ওষুধ খেতে ভালো লাগবে না। সো আমি যদি পারি, আমি কেন আপনার ফুড হ্যাবিটটা বদলানোর মাধ্যমে আপনার ব্রেনকে কিছু স্টিমুলেশন দিয়ে আমি এটাতে হেল্প করবো না, কারণ সবার তো আসলে সিভিয়ার লেভেলে ডিপ্রেশন থাকে না, সিভিয়ার এংজাইটি থাকে না। সো আমি এটা আমরা বলি, আমি প্রিচ করি যে আপনার যদি মাইল্ড টু মডারেট লেভেলের ডিপ্রেশন, এংজাইটি বা মাইল্ড টু মডারেট লেভেলের সাফারিং বা স্ট্রেস, বার্নআউট থাকে, এটা আপনি উইদাউট মেডিসিন এটা কিওর করতে পারবেন। এটা আমার সমসাময়িক যেসব সাইকিয়াট্রিস্টরা আছেন বা নতুন যারা আসছেন তারা সবাই কিন্তু এটাতে বিশ্বাস করেন। এটা নিয়ে আমি খুব আশাবাদী। এবং যাদের খুব সিভিয়ার লেভেলে কিছু ক্ষেত্রে মেডিসিন ডেফিনেটলি লাগবে, যেমন স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার বা আরও খুব সিভিয়ার মানে একবার সুইসাইডাল থটস বা ডিপ্রেশন, ওই সব মোমেন্টে আমরা আসলে শুধু সাইকোথেরাপি বা আমি এই যে আদার্স যে সেক্টরগুলো আমি ঠিক করব ওগুলো আমি করতে পারবো না, তখন আমাকে মেডিসিনে একটু যেতেই হবে। এবং কিছু ক্ষেত্রে আমাদেরকে একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যেতে হয়, কখনো কখনো রিহ্যাবিলিটেশনটাও প্রয়োজন হয়ে পড়ে। লাইক আপনি যে ডিজিজগুলোর কথা বলছেন এগুলো তো হয়তো ইন ডিটেইলে আমাদের অনুষ্ঠানে যাওয়ার সুযোগ নাই, বাট আমি যদি মোটা দাগে ধরেই নেই যে মানসিক রোগের সর্বোচ্চ পর্যায়ে এগুলো, তো সেগুলোতে যারা ভিকটিম তাদের তো একদিন এটা হয় না বা হুট করে এটা হয় না। লাইক আমি যদি বলি আমার শরীরে হঠাৎ করে জ্বর চলে এসছে, মানসিক রোগটা তো হঠাৎ করে হয় না, এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে এবং খুব শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে। সো আপনি ওকে মেডিকেট করলেন, আপনি ওকে কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে নিলেন, কিন্তু ওই লাইফস্টাইল যদি চেঞ্জ না হয় তাহলে তো ডেফিনেটলি সে কিওর হবে না। সেক্ষেত্রে রাইট, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে বা কিভাবে কাজ করেন? ওই যে ভাই যেটা আমরা করি যে আমরা সাধারণত যে সিভিয়ার লেভেলে মেন্টাল হেলথ ডিসঅর্ডারে আমরা ফার্স্টে মেডিসিন দিয়ে তাকে হচ্ছে স্টেবল করি, দেন আমরা তার হচ্ছে লাইফস্টাইল যে মডিফিকেশন যেটা আমরা বলি বা রিহ্যাবিলিটেশন বলি, সোশ্যাল রিহ্যাবিলিটেশনটা, ফ্যামিলিয়াল সাপোর্ট সেট করা, আবার হচ্ছে গিয়ে সোশ্যালি সে কীভাবে অ্যাডাপ্ট করবে বা নর্মাল লাইফে ফিরবে, এগুলো ব্যাপারেও আমরা অ্যাকচুয়ালি তাদেরকে তখন সাইকোথেরাপি বলেন বা তাদেরকে যে কাউন্সেলিংটা প্রয়োজন ওটা আমরা করতে থাকি যেভাবে করতে হবে। বাট এটা সত্যি কথা ভাইয়া যে মেন্টাল হেলথের সেক্টরটা বাংলাদেশে এখনো অনেক পেছানো, এবং আপনি এটা ঠিকই বলেছেন, এটা তো একদিনে হয় না। এবং আপনি একটু আগে আমাকে প্রশ্ন করলেন না যে আসলে যদি স্কিজোফ্রেনিয়ার একটা পেশেন্ট আপনার সাথে এত ভালো ব্যবহার করে তাহলে সমস্যা কোথায়, এবং এইটাই ইন্টারেস্টিং ব্যাপার যে অনেক ক্ষেত্রে ওনারা ওনাদের সিমটম মাস্ক করতে পারেন, হাইড করতে পারেন। একজন স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট জলজ্যান্ত মানে তার একটা ভ্রান্ত বিশ্বাস নিয়ে উনি ঘুরছেন, যেটাকে আমরা ডিলিউশন বলি বা হ্যালুসিনেশন হচ্ছে, আপনার সাথে আছে 5 বছর 6 বছর, আপনি টের পাচ্ছেন না, কারণ আপনি বেসিক্যালি জানেন না এই অসুখটা নিয়ে। আপনি শুধু ফিল করেন যে দেয়ার ইজ সামথিং রং, আমি কেন কানেক্ট করতে পারি না, মানে সমস্যাটা কোথায় তার। বাট আপনি আছেন একেবারে যখন সে যে অ্যাগ্রেসিভ হয়ে গেল, আমি যেটা বললাম যে থট চ্যালেঞ্জ করে ফেলছে বা একেবারে লিমিট পুশ করে ফেললো, অ্যাগ্রেসিভ হলো, তখন নিয়ে আসে এখন দেখেন তো ডাক্তার সাহেব কি অবস্থা, খুব খারাপ হয়ে গেছে, বা ও তো সুইসাইডাল অ্যাটেম্প করে বসেছে, বা ও তো ওকে মারতে চলে গিয়েছিল, দেখেন তো কি হচ্ছে, তখন এক্সট্রিম কেসে আসে। এবং যখন ওই যে আমরা কাউন্সেলিংটা করি, সাইকো এডুকেশনটা দিচ্ছি, যারা সাপোর্টিভ ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং ওনারা নিতে পারেন। কিছু ক্ষেত্রে আসলে একটা সামাজিকভাবে লজ্জার জায়গা থাকে, লুকানোর জায়গা থাকে, ওখানে দেখা যায় যে ওই পেশেন্টগুলোকে খুব সাফার করতে হয়। অনেককে আমি জানি যাদের আসলে ট্রিটমেন্টটা দরকার, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বা সাইকিয়াট্রি জায়গা থেকে তাদের ট্রিটমেন্টটা দরকার, কিন্তু তারা যাচ্ছেন না, কারণ এই যে লিগ্যাল পার্সপেক্টিভে তাদের এটা ডকুমেন্টেড থাকবে। কোনো না কোনো সময় সে মানসিকভাবে ট্রিটমেন্ট নিয়েছে, এটা আমাদের ভালোভাবে দেখা হয় না আমাদের সমাজে। এই পারসেপশনের জায়গাগুলো তো পরিবর্তন করা খুবই, এটা একটা কাইন্ড অফ ট্যাবুর মতো, খুবই ডিফিকাল্ট না আসলে? এগুলো নিয়ে আপনারা ব্রডার পার্সপেক্টিভে কখনো কাজ করার
বা আমাদের ন্যাশনালি কাজ করার কোনো প্ল্যান বা কোনো সুযোগ কি আছে আসলে এই না যে ভাই, থটগুলো এখন চেঞ্জ কিন্তু করা? এই যে আমরা কিন্তু আস্তে আস্তে কথা বলছি, ভোকাল হচ্ছে, এবং ন্যাশনাল বিভিন্ন ফোরামে এই যে মেন্টাল হেলথের যে প্রয়োজনীয়তাটা এটা নিয়েও কথা বলছে, কাজ করা হচ্ছে, এবং আস্তে আস্তে করে মানুষ সচেতন হচ্ছে। বাট এখানে একটা জিনিস এটা ঠিক ভাইয়া, যেমন ধরেন আপনি লিগ্যাল কেসগুলো যেটা বললেন, লেটস সে ডিভোর্সের একটা কেস, হ্যাঁ, বাচ্চার কাস্টডি কে নিবে, ওই কেসগুলোতেও কিন্তু এখানে আমরা মানে পুরো অনেক বেশি দেখি যে ডক্টর আমি যে আপনার কাছে আসছি এটা কোনো প্রমাণ আমি রাখতে চাচ্ছি না, কারণ আমি আমার বাচ্চার কাস্টডিটা হারিয়ে ফেলবো। সো এই জায়গাগুলো তো আসলে ভ্যালিড যখন আপনি অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভ মেন্টাল হেলথে সাফার করছেন, কিছু ক্ষেত্রে ডিপ্রেশন আছে, কিছু ক্ষেত্রে স্কিজোফ্রেনিয়া বা কিছু ক্ষেত্রে আরও সিভিয়ার ডিসঅর্ডার, তখন হয়তো আসলে মানে আপনি নিরাপদ প্যারেন্ট না, আবার আরেকজন যিনি প্যারেন্ট সেও হয়তো অন্য দিক থেকে অনিরাপদ, কিন্তু আপনি হয়তো তুলনামূলক নিরাপদ। সো এরকম বিভিন্ন আসলে টানাপোড়েন অলিগুলি থেকে যায়। সো সবসময় যে আসলে আমি বলবো যে এটা খুব ক্ষতিকর এমন না, কিছু সময় আসলে প্রয়োজন হয়, বাট এটা ঠিক এই ট্যাবুগুলো ভাঙা উচিত। এবং অনেক ক্ষেত্রে পেশেন্টরা আসেন ভাইয়া এবং খুব ভয়ে ভয়ে আসেন, যেন ওই যে তাকে কোথাও লক করা হচ্ছে নাকি, তাকে কোথাও ফলো করা হচ্ছে নাকি, তারা খুবই প্রাইভেসি মেনটেন করে খুব হাই সিকিউরিটি নিয়ে দেন ওনারা ট্রিটমেন্টটা কন্টিনিউ করার চেষ্টা করেন। এরপরও এটা ভালো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কোনো পেশেন্ট বা কেউ যখন আপনার কাছে যায়, একটা হচ্ছে যে পারপাসটাকে আপনারা সেট করে দেন নাকি তার ভেতর থেকে আপনারা বিল্ড করার চেষ্টা করেন, যে লাইক ওর জীবনের পারপাসটা কী হতে পারে সেই দিকেই ওকে মোটিভেট করা, সেই দিকে ওকে কাউন্সেলিংটা দেয়া, কি করেন আপনারা আসলে পারপাস ফাইন্ড আউট করার জন্য? বা যদি ফাইন্ড আউটের জায়গা নাও আসি, এটার একটা হলিস্টিক অ্যাপ্রোচ কী হতে পারে, আপনি কি বলেন? এই জায়গাটায় ভাই আমরা কখনো কারোর উপরে কিছু ইম্পোজ করব না, কারণ কি প্রত্যেকটা মানুষ আলাদা। সো আপনার রেসিপিটা পুরোটা আলাদা হবে, আপনার প্রেসক্রিপশনটা আলাদা হবে। আমি আপনার ছোটবেলা থেকে আপনার পুরোটা জানার চেষ্টা করব, এবং এই যে আমি আপনার সাথে কথা বলতে থাকবো, আমি কিন্তু আপনাকে আস্তে আস্তে করে মানে দেখছি, আমি আপনার এমএসসিটা করছি, মেন্টাল স্টেট এক্সামিনেশন করছি, আমি আপনাকে বোঝার চেষ্টা করছি, আপনার স্ট্রেংথ, আপনার উইকনেসটা আমি আস্তে আস্তে জানছি। তখন আপনাকে হেল্প করার জন্য আপনি যেটাতে কমফোর্টেবল থাকবেন ওই অনুযায়ী আমরা একটা লাইফের পারপাস, আমি ঠিক বলবো না, কিন্তু আমি 2, 3টা 4-5টা প্ল্যান আপনার সামনে রাখতে থাকবো, এবং একটা সময় যেটা মিলে যায় তখন না চোখ কথা বলে ওঠে, এবং এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই যে ঠাস করে একটা চেঞ্জ আসে, এই চেঞ্জটাই আমার দেখতে খুব ভালো লাগে। সো ওটা থেকে পারপাসটা আস্তে আস্তে করে পেয়ে যায়। প্রান্তিক পর্যায়ের একটা মানুষ সে যদি অসুস্থ হয়, আমরা তাকে মোটা দাগে এইভাবে চিনি পাবনার পাগলা গারদ, এছাড়া তার কাছে আর কোনো অপশন থাকে বলে মনে হয় না। কবিরাজ, রাইট, আরেকটা অপশন কবিরাজ। কিন্তু আমাদের মতো যারা মোটামুটি পরিচিত বা মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি বা হায়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করেন, তারা হয়তো একটা গ্রুপ অফ পিপল কাউন্সেলিংয়ের জন্য যান। তার মানে এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে নিয়ে আসলে ঢেলে সাজানোর একটা সুযোগ বোধহয় আছে, এবং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা শুধু আমার আপনার বিষয় না, এটা আমার মনে হয় আজকে শত শত লক্ষ লক্ষ মানুষের বিষয়। সামহাও আমাদের এথিক্যাল কম্পাসের জায়গাটা আমরা ব্রেকডাউন করছি খুবই রাফ ওয়েতে, এবং এটার যে কনসিকুয়েন্সেস সেটা আমরা কেউই চিন্তা করছি না। আমাদের মনে হয় এগুলো নিয়ে এখন বেশি বেশি কথা বলা উচিত, এগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। ফ্রি উইল আমরা চর্চা করি বা যাই কিছু করি না কেন, এটার আসলে টার্গেট কি বা এটার মাধ্যমে আসলে কোথায় পৌঁছাতে চাই, আমি জীবনের যেই পার্সপেক্টিভটাই আমার লাইফে আনি না কেন, সেটার এন্ড অফ দ্য রেজাল্ট কি সেটা যদি আমার না জানা থাকে, তাহলে সেই সাময়িক আনন্দ আমার মনে হয় ভয়ঙ্কর রকমভাবে বিপর্যয় ডেকে নিয়ে আসবে জীবনে। মুনমুন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যক্তিগত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।